একবার কল্পনা করুন, আপনি শত্রুর ডেরায় সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে টানা 7 বছর বসবাস করছেন। আপনার একটি মাত্র বেফাঁস কথা কিংবা ঘুমের ঘোরে বলা একটি সামান্য ভুল শব্দের একমাত্র শাস্তি নিশ্চিত এবং মর্মান্তিক মৃত্যু। সিনেমার পর্দার জেমস বন্ড নয়, আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব গুপ্তচরকে নিয়ে, যিনি কোনো প্রথাগত অস্ত্র ছাড়াই শুধুমাত্র মনস্তাত্ত্বিক কৌশল দিয়ে মিজোরামের সশস্ত্র বিদ্রোহ থামিয়েছিলেন। স্বর্ণ মন্দিরে বোবা রিক্সা চালক সেজে ঢুকেছিলেন এবং যার প্রবর্তিত সামরিক ছকে চিরতরে বদলে গিয়েছিল পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্র। তিনি ভারতের ইন্টেলিজেন্স ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় ছায়ামানব অজিত ডোভাল। বইকথা কয়ের এই বিশেষ অডিও ডকুমেন্টারিতে আজ আমরা যৌক্তিক ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব একজন সাধারণ আইপিএস অফিসার থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে ওঠার নেপথ্যের সেই রোমহর্ষক ও শ্বাসরুদ্ধকর ইতিহাস। হেডফোনটি কানে লাগিয়ে নিন এবং প্রস্তুত হন, কারণ আজ ইতিহাস কথা বলবে। অধ্যায় 1, ছায়ামানব। একজন নিখুঁত গুপ্তচর দেখতে কেমন হয়? সিনেমার পর্দায় তারা দামি স্যুট পরেন, হাতে থাকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কিন্তু বাস্তব পৃথিবীর ইন্টেলিজেন্স বা গোয়েন্দা বৃত্তির সমীকরণ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বি রমন তার দ্য কাউবয়েজ অফ র এই বইয়ে স্পষ্ট উল্লেখ করেছেন, একজন সফল স্পাইয়ের সবচেয়ে বড় অস্ত্র হল তার সাধারণত্ব। এমন একজন মানুষ যাকে হাজারো মানুষের ভিড়ের মধ্যে আলাদা করে চেনা যায় না। ঠিক এই দর্শনের উপর ভিত্তি করেই একটু করে গড়ে উঠেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-এর ইতিহাসের অন্যতম আলোচিত নাম অজিত কুমার ডোভাল। 1945 সালের 20 জানুয়ারি বর্তমান উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলার একটি দুর্গম ও পাহাড়ি গ্রাম গিরি বন্যালস, এই গ্রামেই জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মেজর গুণানন্দ ডোভাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা। অর্থাৎ পারিবারিক সূত্রেই সামরিক শৃঙ্খলা এবং কঠোর নিয়মানুবর্তিতার সাথে তার প্রথম পরিচয় ঘটে একেবারেই শৈশবেই। কিন্তু অজিত ডোভালের ভবিষ্যৎ কেবল সামরিক পোশাকে সীমাবদ্ধ ছিল না। তার মনস্তাত্ত্বিক গঠন এবং চারপাশের ঘটনা পর্যবেক্ষণের ক্ষমতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় রাজস্থানের আজমের মিলিটারি স্কুলে। এরপর তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনেকেই প্রশ্ন করেন, অর্থনীতির মতো তাত্ত্বিক বিষয় কিভাবে গুপ্তচর তৈরিতে সাহায্য করে? এর যৌক্তিক উত্তর লুকিয়ে আছে ডেটা অ্যানালাইসিস বা তথ্য বিশ্লেষণের সুনির্দিষ্ট তত্ত্বে। অর্থনীতি শেখায় কিভাবে অসংখ্য বিচ্ছিন্ন ডেটা পয়েন্টগুলোকে যুক্ত করে একটি বড় রাজনৈতিক বা সামাজিক প্যাটার্ন বোঝা যায়। ঠিক এই বিশ্লেষণাত্মক ক্ষমতাই পরবর্তীতে তাকে জটিল গোয়েন্দা কার্যক্রমে সাহায্য করেছিল। 1968 সাল অজিত ডোভাল ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস অফিসার হিসেবে যোগ দেন। তাকে কেরালা ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। সময়টা ছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য অত্যন্ত অস্থির। কেরালায় তখন বিভিন্ন চরমপন্থী রাজনৈতিক দলগুলোর দ্রুত উত্থান ঘটছে। 1971 সালের থালাসেরি দাঙ্গার সময় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই সংকটময় সময় তরুণ এএসপি হিসেবে ডোভালকে সেখানে পাঠানো হয়। প্রথাগত পুলিশিংয়ের বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল গ্রহণ করেন। তিনি অন্ধভাবে শক্তি প্রয়োগের বদলে স্থানীয় গোষ্ঠীগুলোর নেতাদের মনস্তত্ত্ব বুঝতে চেষ্টা করেন। ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে তিনি দাঙ্গার মূল হোতাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেন এবং সম্পূর্ণ বিনা রক্তপাতে মাত্র কয়েক দিনের মধ্যে থালাসেরির ভয়ঙ্কর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনাই প্রথমবারের মতো দিল্লির শীর্ষ নীতি নির্ধারকদের মনোযোগ ব্যাপকভাবে আকর্ষণ করে। থালাসেরির সাফল্য অকাট্যভাবে প্রমাণ করেছিল যে ডোভাল প্রথাগত আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব কেন্দ্রিক গোয়েন্দা তথ্য সংগ্রহে অনেক বেশি পারদর্শী। সামরিক বিশ্লেষক ও লেখক জ্যোতিষ যাদব তার আ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ড অপারেশনস বইয়ে উল্লেখ করেছেন, গোয়েন্দা সংস্থাগুলোতে সব সময় এমন কর্মকর্তাদের খোঁজা হয় যাদের অ্যানালিটিক্যাল মাইন্ডসেট এবং অপারেশনাল পেশেন্স বা অসীম ধৈর্য রয়েছে। ডোভালের মধ্যে এই দুটি গুণই ছিল অত্যন্ত প্রবল। ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসারের ক্ষমতা মানুষের কাছে দৃশ্যমান, কিন্তু ডোভাল দ্রুত বুঝতে পেরেছিলেন আসল এবং চূড়ান্ত ক্ষমতা লুকিয়ে থাকে অদৃশ্য থেকে সঠিক তথ্য নিয়ন্ত্রণের মধ্যে। এই যৌক্তিক উপলব্ধির কারণেই 1972 সালে তিনি আইপিএসের দৃশ্যমান ক্যারিয়ার ছেড়ে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-এর অন্ধকার জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। শুরু হয় তার ছায়ামানব হয়ে ওঠার এক দীর্ঘ যাত্রা। আইবিতে যোগ দেওয়ার পর তাকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়। সেখানে তিনি প্রথম হাতে কলমে শিখেছিলেন কিভাবে একটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ও ভাষার সাধারণ মানুষের সাথে নিখুঁতভাবে মিশে যেতে হয়, কিভাবে নিজের আসল পরিচয় সম্পূর্ণ গোপন রেখে শত্রুর চিন্তাধারা আগে থেকে পড়ে ফেলা যায়। গোয়েন্দা বৃত্তির পরিভাষায় একে বলা হয় অ্যাক্টিভ কভার, অর্থাৎ আপনি বাস্তবে যা নন দিনের পর দিন ঠিক সেই চরিত্রে নিখুঁতভাবে অভিনয় করে যাওয়া। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বা উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের মধ্যেই তার এই অসামান্য দক্ষতা সীমাবদ্ধ থাকেনি। 70-এর দশকের শেষের দিকে দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূ রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত বদলাতে শুরু করে। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর পাকিস্তান তাদের সামরিক কৌশল আমূল পরিবর্তন করতে বাধ্য হয়। তারা ভারতের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার শুরু করার গোপন পরিকল্পনা গ্রহণ করে। এই নতুন এবং অজানা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ভারত সরকারের এমন একজনকে অত্যন্ত প্রয়োজন ছিল যিনি শত্রুর একদম কেন্দ্রে নিঃশব্দে পৌঁছাতে পারবেন। এমন অপারেটিভ যার স্নায়ু হবে ইস্পাতের মতো শক্ত, কারণ এই মিশনে একটি ছোট ভুল, একটি বেফাস শব্দ বা একটি সামান্য ভুল উচ্চারণের একমাত্র শাস্তি ছিল নিশ্চিত এবং মর্মান্তিক মৃত্যু। আইবি-এর শীর্ষ কর্তারা অজিত ডোভালকে এই অসম্ভব এবং আত্মঘাতী মিশনের জন্য চূড়ান্তভাবে বেছে নেন। তাকে সম্পূর্ণ নতুন একটি পরিচয় দেওয়া হয়। নিজের নাম, ধর্ম, অতীত পরিচয় সবকিছু চিরতরে মুছে ফেলতে হয় তাকে। হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া ডোভালকে শিখতে হয় নিখুঁত উর্দু ভাষা, রপ্ত করতে হয় ইসলামিক আদব কায়দা এবং তৎকালীন পাকিস্তানি সংস্কৃতির প্রতিটি ক্ষুদ্রতম খুঁটিনাটি। তাকে মানসিকভাবে প্রস্তুত করা হয় এমন একটি দেশের জন্য যেখানে ধরা পড়লে ভারত সরকার তাকে আনুষ্ঠানিকভাবে চিনতে সম্পূর্ণ অস্বীকার করবে। তার চূড়ান্ত গন্তব্য ছিল সীমান্ত পেরিয়ে সম্পূর্ণ অজানা এবং ভয়ঙ্কর শহর লাহোর। অধ্যায় 2, শত্রুর ডেরায় 7 বছর। মনোবিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যদি টানা 3 বছর নিজের আসল পরিচয় গোপন রেখে অন্য একটি চরিত্রে অভিনয় করেন, তবে তিনি আইডেন্টিটি ডিসোসিয়েশন বা সত্তা বিভ্রাটে ভুগতে শুরু করেন। মস্তিষ্ক আসল এবং নকল পরিচয়ের পার্থক্য পুরোপুরি ভুলে যায়। কিন্তু একজন আন্ডারকভার গুপ্তচরকে এর চেয়েও ভয়াবহ মনস্তাত্ত্বিক পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। স্নায়ুযুদ্ধের সময়কার বিখ্যাত মস্কো রুলস অনুযায়ী শত্রুর ভূখণ্ডে টিকে থাকার প্রধান শর্ত সাধারণ হওয়া। 1980-এর দশকের শুরুতে অজিত ডোভাল যখন পাকিস্তানের লাহোরে পা রাখলেন, তখন তার একমাত্র লক্ষ্য ছিল এই কঠিন নিয়মটি অক্ষরে অক্ষরে পালন করা। পাকিস্তানের মাটিতে ভারতের গুপ্তচর বৃত্তি অত্যন্ত বিপজ্জনক। জার্মান লেখক হাইন কিসলিং তার ফেইথ, ইউনিটি, ডিসিপ্লিন
দ্য ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অফ পাকিস্তান। এই বইয়ে বিস্তারিত দেখিয়েছেন কিভাবে আইএসআই তাদের কাউন্টার ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে তৃণমূল পর্যায় পর্যন্ত সুচারুভাবে বিস্তৃত করেছিল। এমন একটি নিচ্ছিদ্র নজরদারির মধ্যে একজন ভারতীয় হিন্দুর মুসলিম ছদ্মবেশে টিকে থাকা প্রায় অসম্ভব কাজ, কিন্তু তিনি সেটাই সাফল্যের সাথে করেছিলেন। লাহোরে ডোভালের জীবন ছিল চরম সতর্কতার। তিনি নিখুঁত উর্দু বলতেন, নিয়মিত মসজিদে যেতেন এবং স্থানীয় সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে আশেপাশের কেউই তার আসল পরিচয় সন্দেহ করতে পারেনি। তার মূল দায়িত্ব ছিল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সামরিক কার্যকলাপ এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন কভার্ট অপারেশনের তথ্য সংগ্রহ করে দিল্লিতে পাঠানো। এই কাজ করতে গিয়ে তাকে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, কারণ গুপ্তচর বৃত্তির নিয়মে সংশোধনের কোনো সুযোগ থাকে না। প্রথম ভুলটিই হয় শেষ ভুল। ডোভালকে এমন একটি দেশে বসবাস করতে হচ্ছিল যেখানে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ এবং প্রতিটি আচরণ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হতে পারে। তথ্য সংগ্রহের জন্য তিনি স্থানীয় মানুষের সাথে গভীর সখ্যতা গড়ে তুলেছিলেন। তিনি এমন সব জায়গায় যেতেন যেখানে সাধারণ মানুষের ভিড় বেশি। চায়ের দোকান, বাজার এবং ধর্মীয় সমাবেশগুলো ছিল তার তথ্য সংগ্রহের প্রধান ক্ষেত্র। সেখান থেকে তিনি এমন সব সূক্ষ্ম তথ্য সংগ্রহ করতেন যা প্রযুক্তিগত মাধ্যমে পাওয়া সম্ভব ছিল না। হিউমিন্ট ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এত সতর্কতার পরও মাঝে মাঝে চরম বিপদের মুহূর্ত আসত। ডোভালের নিজের বয়ান অনুযায়ী একবার তিনি লাহোরের একটি মাজারে গিয়েছিলেন। সেখানে একজন বয়স্ক ব্যক্তি তাকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। লোকটি ডোভালকে আলাদা করে ডেকে নিয়ে সরাসরি বলেন যে তিনি আসলে মুসলিম নন, তিনি একজন হিন্দু। কারণ হিসেবে লোকটি ডোভালের কানের ছিদ্রে একটি নির্দিষ্ট চিহ্নের কথা উল্লেখ করেন, যা সাধারণত হিন্দু পরিবারে জন্মের পর প্রথা অনুযায়ী করা হয়ে থাকে। মুহূর্তের জন্য পরিস্থিতি স্তব্ধ হয়ে যায়। ডোভাল শুরুর দিকে অভিযোগটি পুরোপুরি অস্বীকার করলেও লোকটি তাকে অবিলম্বে আশ্বস্ত করেন যে তিনিও আসলে একজন হিন্দু এবং নিজের পরিচয় কঠোরভাবে গোপন করে সেখানে বসবাস করছেন। লোকটি ডোভালকে প্লাস্টিক সার্জারি করে কানের ওই অংশটি খুব দ্রুত ঠিক করে নেওয়ার পরামর্শ দেন। এই ছোট্ট কিন্তু ভয়াবহ ঘটনাটি প্রমাণ করে যে একজন আন্ডারকভার স্পাইয়ের জীবন সবসময় কতটা ভঙ্গুর। যে কোনো সামান্য শারীরিক বৈশিষ্ট্যও তাকে মুহূর্তের মধ্যে অবধারিত এবং নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই দীর্ঘ 7 বছরে ডোভাল শুধু গুরুত্বপূর্ণ গোপন তথ্যই সংগ্রহ করেননি, তিনি পাকিস্তানের সমাজ ও সামরিক মনস্তত্ত্ব গভীরভাবে এবং নিবিড়ভাবে অধ্যয়ন করেছিলেন। সামরিক ইতিহাসবিদরা স্পষ্টভাবে মনে করেন এই অমূল্য অভিজ্ঞতা পরবর্তীতে ভারতের জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী ভূমিকা পালন করেছিল। ডোভাল বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের সাথে প্রথাগত যুদ্ধের চেয়ে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা যুদ্ধ অনেক বেশি কার্যকর। তিনি শত্রু দেশের ভেতরে বসে তাদের কৌশলগত দুর্বলতাগুলো অত্যন্ত নিখুঁতভাবে চিহ্নিত করেছিলেন। এটি সত্যি অসাধারণ একটি কাজ। তার পাঠানো তথ্যের সুনির্দিষ্ট ভিত্তিতে ভারত সরকার বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছিল। দিনের পর দিন, বছরের পর বছর নিজের আসল পরিচয়, পরিবার এবং দেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা এক অমানবিক মানসিক চাপের বিষয়। ডোভাল তার নিজের আসল সত্তাকে পুরোপুরি অবদমিত করে রেখেছিলেন। তিনি ধীরে ধীরে এমন একজন অদৃশ্য মানুষে পরিণত হয়েছিলেন যার কোনো অস্তিত্ব ভারতের সরকারি নথিতে ছিল না। তিনি তাত্ত্বিক ও সরকারিভাবে নিখোঁজ ছিলেন, কিন্তু এই নিখোঁজ অবস্থাতেই তিনি নিঃশব্দে দেশের জন্য সবচেয়ে বেশি এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করছিলেন। 7টি দীর্ঘ বছর পর যখন মনে হচ্ছিল
ডোভাল পাকিস্তানের সাধারণ সমাজের একেবারে অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন, ঠিক তখনই হঠাৎ তাকে অত্যন্ত দ্রুত ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। কারণটি পাকিস্তানের দিক থেকে আসা কোনো আসন্ন বা সরাসরি বিপদ ছিল না। প্রকৃত বিপদ অত্যন্ত দ্রুত গতিতে ঘনিয়ে আসছিল ভারতের নিজের সীমানার একেবারে ভেতরের অংশে। পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র বিদ্রোহ তখন মাথাচাড়া দিয়ে উঠেছিল। মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF সশস্ত্র গেরিলা সংগ্রামের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই নতুন এবং ভয়ঙ্কর অভ্যন্তরীণ ভূরাজনৈতিক সংকট মোকাবিলার জন্য ভারত সরকারের এমন একজনকে জরুরিভাবে প্রয়োজন ছিল, যিনি বিদ্রোহের একেবারে কেন্দ্রে নিঃশব্দে প্রবেশ করতে পারবেন, যিনি শত্রুর ব্রেইন ওয়াশ করতে পারবেন। এখান থেকেই শুরু হয় ডোভালের ইন্টেলিজেন্স ক্যারিয়ারের আরেকটি ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়, যা তাকে সোজা নিয়ে যায় মিজোরামের গহীন এবং বিপজ্জনক জঙ্গলে। অধ্যায় 3, মিজোরামের মাস্টারমাইন্ড। মনোবিজ্ঞানে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি বলে একটি তত্ত্ব আছে। যখন কোনো মানুষের দীর্ঘদিনের বিশ্বাস এবং বর্তমান বাস্তবতার মধ্যে সংঘাত তৈরি হয়, তখন তার মনস্তাত্ত্বিক প্রতিরোধ ভেঙে পড়ে। সামরিক গোয়েন্দারা এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ব্রিটিশ সামরিক তাত্ত্বিক ফ্র্যাঙ্ক কিটসন তার লো ইন্টেন্সিটি অপারেশনস বইয়ে কাউন্টার ইনসার্জেন্সি বা বিদ্রোহ দমনের ক্ষেত্রে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে মনস্তাত্ত্বিক অনুপ্রবেশকে বেশি কার্যকর বলে উল্লেখ করেছেন। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতের মিজোরামে ঠিক এই তত্ত্বেরই সফল এবং নিখুঁত প্রয়োগ ঘটিয়েছিলেন অজিত ডোভাল। 1966 সাল থেকে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF ভারত রাষ্ট্রের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছিল। লাল ডেঙ্গার নেতৃত্বে এই বিদ্রোহী গোষ্ঠীটি মিজোরামের দুর্গম পাহাড়ি এলাকায় এক সমান্তরাল সরকার গড়ে তুলেছিল। প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক তার ইনসার্জেন্ট ক্রসফায়ার বইয়ে বিস্তারিতভাবে দেখিয়েছেন কিভাবে এই বিদ্রোহীরা স্থানীয় ভৌগোলিক সুবিধা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূ রাজনৈতিক সমীকরণকে কাজে লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীকে ক্রমাগত নাজেহাল করছিল। সরাসরি সামরিক অভিযান চালিয়ে এই গেরিলা যুদ্ধ থামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই চরম অচলাবস্থার মধ্যেই ইন্টেলিজেন্স ব্যুরো ডোভালকে মিজোরামে পাঠায়। ডোভাল জানতেন যে বুলেটের মাধ্যমে আদর্শকে হত্যা করা যায় না, আদর্শকে পরাজিত করতে হয় পাল্টা যুক্তি এবং মনস্তাত্ত্বিক বিভাজন সৃষ্টির মাধ্যমে। তিনি অত্যন্ত গোপনে মিজোরামের গভীর জঙ্গলে MNF-এর গোপন ডেরায় অনুপ্রবেশ করেন। এটি ছিল আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখে হেঁটে যাওয়া, কারণ ধরা পড়লে অবধারিত মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু তিনি সেখানে অস্ত্র নিয়ে যাননি, গিয়েছিলেন আলোচনার প্রস্তাব নিয়ে। ডোভাল অত্যন্ত সুচারুভাবে লালডেঙ্গার শীর্ষ কমান্ডারদের ব্যক্তিগত প্রোফাইলিং করেন। তিনি বুঝতে পেরেছিলেন দীর্ঘ 2 দশকের সশস্ত্র সংগ্রাম অনেক বিদ্রোহী নেতার মধ্যেই চরম হতাশা এবং ক্লান্তি তৈরি করেছে। তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাইছিলেন। ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেন ডোভাল। তিনি MNF-এর সামরিক শাখা মিজো ন্যাশনাল আর্মির শীর্ষ নেতাদের সাথে সরাসরি গোপন বৈঠক শুরু করেন। তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র গঠন একটি অবাস্তব স্বপ্ন। এর পরিবর্তে ভারত রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকেই মিজো জনগণের অধিকার আদায় করা অনেক বেশি যৌক্তিক এবং বাস্তবসম্মত। এই প্রক্রিয়াটি কোনো সাধারণ আলোচনা ছিল না, এটি ছিল সুপরিকল্পিত ব্রেইন ওয়াশিং বা মগজ ধোলাই। ডোভাল তাদের সামনে ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষমতার প্রলোভন এবং ক্রমাগত সামরিক অভিযানের ভয়ের একটি নিখুঁত ভারসাম্য উপস্থাপন করেছিলেন। ফলাফল ছিল অভাবনীয়। লালডেঙ্গার অত্যন্ত বিশ্বস্ত 7 জন শীর্ষ কমান্ডারের মধ্যে 6 জনই ডোভালের মনস্তাত্ত্বিক কৌশলের কাছে আত্মসমর্পণ করেন। তারা ভারত সরকারের পক্ষে কাজ করতে সম্মত হন।
এই একটি মাত্র চালে এমএনএফের পুরো সামরিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। লালডেঙ্গা হঠাৎ করে আবিষ্কার করেন যে তার নিজের সেনাপতিরাই আর তার পক্ষে নেই। তার সামনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ছাড়া অন্য কোনো রাজনৈতিক পথ খোলা ছিল না। 1986 সালের 30 জুন ভারত সরকার এবং এমএনএফ এর মধ্যে ঐতিহাসিক মেজর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘ 20 বছরের রক্তক্ষয়ী বিদ্রোহের অবসান ঘটে চূড়ান্তভাবে। সামরিক শক্তি প্রয়োগ না করে শুধুমাত্র হিউম্যান ইন্টেলিজেন্স এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে একটি সম্পূর্ণ সশস্ত্র বিদ্রোহ দমন করার এই ঘটনা গোয়েন্দা ইতিহাসে বিরল। ডোভালের এই সাফল্য প্রমাণ করে যে টেবিলের ওপারে বসা শত্রুর মন পড়তে পারাই সবচেয়ে বড় অস্ত্র। তিনি শুধু তথ্য সংগ্রহ করতে যাননি, তিনি সরাসরি শত্রুর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করেছিলেন নিখুঁতভাবে। মিজোরামের এই শ্বাসরুদ্ধকর অপারেশন ডোভালকে ভারতের ইন্টেলিজেন্স কমিউনিটিতে একজন মাস্টার মাইন্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। উত্তর পূর্ব ভারতের এই জটিল ভূরাজনৈতিক সমীকরণ সমাধানের পর ভারত সরকার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। মনে হয়েছিল অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা হয়তো এবার স্থিতিশীল হবে। কিন্তু গোয়েন্দাদের পৃথিবীতে শান্তি বলে কিছু নেই। একটি ফ্রন্টে যুদ্ধ শেষ হতে না হতেই অন্য ফ্রন্টে নতুন করে আগুন জ্বলে ওঠে। মিজোরাম যখন শান্ত হচ্ছে, ভারতের ঠিক বিপরীত প্রান্তে পাঞ্জাবে তখন শুরু হয়েছে আরেক ভয়াবহ রক্তপাত। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা তখন স্বর্ণ মন্দিরকে তাদের মূল ঘাঁটিতে পরিণত করেছে। সেখানে জমা হচ্ছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। রাষ্ট্রের নিরাপত্তা আবার চরম হুমকির সম্মুখীন। এই নতুন এবং ভয়াবহ সংকট মোকাবিলার জন্য ভারত সরকারের শীর্ষ মহল আবারও সেই একই ব্যক্তির দ্বারস্থ হল। কিন্তু এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং বহুগুণ বেশি বিপজ্জনক। স্বর্ণ মন্দিরের ভেতরে ঠিক কি ঘটছে তা বাইরে থেকে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। সেখানে সেনা অভিযানের আগে নিখুঁত নকশা এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের প্রয়োজন ছিল। এমন অবস্থায় অজিত ডোভালকে নিতে হলো তার জীবনের সবচেয়ে দুঃসাহসিক এবং পাগলাটে সিদ্ধান্ত। তিনি ছদ্মবেশ নিলেন একজন বোবা এবং বধির সাধারণ রিক্সা চালকের। 1988 সালের সেই উত্তপ্ত দিনগুলোতে যখন পাঞ্জাবের বাতাস বারুদের গন্ধে ভারী, তখন একজন মলিন পোশাকের রিক্সা চালক ধীরে ধীরে এগিয়ে গেলেন স্বর্ণ মন্দিরের মূল ফটকের দিকে। তার সামনে তখন দাঁড়িয়ে আছে মৃত্যু, আর পেছনে ফেলে এসেছেন রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার বিশাল দায়িত্ব। তিনি কি পারবেন এই দুর্ভেদ্য দুর্গ ভেদ করে ভেতরে ঢুকতে, নাকি এই ছদ্মবেশী হবে তার জীবনের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল? এই রিক্সা চালকের চোখের দৃষ্টি তখন খুঁজছে এমন কিছু যা চিরতরে বদলে দেবে ভারতের ইতিহাস। মন্দির প্রাঙ্গণে পা রাখার ঠিক আগের মুহূর্তেই হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালো একজন সশস্ত্র খালিস্তানি গার্ড। অধ্যায় 4, রিক্সা চালক স্পাই। সামরিক কৌশলবিদ সঞ্জু তার দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থে বলেছেন, সমস্ত যুদ্ধই আসলে প্রতারণার উপর নির্ভরশীল। শত্রুকে যদি বিশ্বাস করানো যায় যে আপনি সম্পূর্ণ দুর্বল এবং অক্ষম, তবে সেই ভুল ধারণাই আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। 1988 সালের মে মাস। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ইতিহাসে এটি অত্যন্ত জটিল একটি সময়। 4 বছর আগে সংঘটিত অপারেশন ব্লু স্টারের ভয়াবহ রক্তক্ষয়ী পরিণতির পর ভারত সরকার কোনোভাবেই আর স্বর্ণ মন্দিরে প্রথাগত সামরিক অভিযান চালাতে চাইছিল না। কেপিএস গিলের লেখা পাঞ্জাব দ্য নাইটস অফ ফলসুড গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অপারেশন ব্লু স্টারে ভারী আর্টিলারি ব্যবহারের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটেছিল এবং শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছিল। তাই এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা আবারও স্বর্ণ মন্দিরের দখল নিয়েছিল। সেখানে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। রাষ্ট্রের সামনে তখন একটাই পথ খোলা ছিল, অপারেশন ব্ল্যাক থান্ডার।
কিন্তু এই অপারেশনের প্রাথমিক শর্ত ছিল মন্দিরের ভেতরের সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং জঙ্গিদের ফায়ারিং পজিশন সম্পর্কে নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। স্যাটেলাইট বা বাইরের কোনো প্রযুক্তি দিয়ে এই তথ্য পাওয়া সম্ভব ছিল না। প্রয়োজন ছিল এমন একজনের যিনি স্বয়ং মন্দিরের ভেতর প্রবেশ করে চাক্ষুষ তথ্য সংগ্রহ করবেন। কিন্তু একটি সশস্ত্র এবং উচ্চ নিরাপত্তা বেষ্টিত স্থানে অপরিচিত কারো প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। এই অসম্ভব দায়িত্বটি নিজ কাঁধে তুলে নিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর সেই ছায়ামানব অজিত ডোভাল। তিনি জানতেন একজন সাধারণ মানুষের ছদ্মবেশ নিলেও জেরার মুখে ধরা পড়ার সম্ভাবনা প্রবল। তাই তিনি এমন একটি চরিত্র বেছে নিলেন যাকে কেউ জেরা করার প্রয়োজনই বোধ করবে না। তিনি একজন বোবা এবং বধির রিক্সা চালকের ছদ্মবেশ ধারণ করলেন। পরনে অত্যন্ত জীর্ণ পোশাক, শরীরে ধুলো ময়লা এবং চেহারায় এক ধরনের নির্বিকার ক্লান্তি। ইন্টেলিজেন্সের ভাষায় একে বলা হয় ডিপ কভার। ডোভাল এমনভাবে মন্দির প্রাঙ্গণের আশেপাশে রিক্সা চালাতে শুরু করলেন যেন তিনি জন্ম থেকেই এই এলাকার একজন হতদরিদ্র বাক প্রতিবন্ধী মানুষ। তার নিখুঁত অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে মন্দিরের পাহারায় থাকা সশস্ত্র জঙ্গিরা তাকে গুরুত্বহীন বা নিরীহ মনে করেছিল। কয়েকদিন মন্দিরের বাইরে কাটানোর পর তিনি ধীরে ধীরে মূল প্রাঙ্গণের ভেতর প্রবেশ করতে শুরু করেন। জঙ্গিরা ধরে নিয়েছিল এই বোবা ও বধির রিক্সা চালক তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারা মাঝে মাঝে তাকে বিভিন্ন ছোটখাটো ফরমায়েশ খাটতে ব্যবহার করত। মার্ক টালির লেখা অমৃতসর মিসেস গান্ধীজ লাস্ট ব্যাটল বইয়ের প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করলে বোঝা যায় সে সময় মন্দিরের ভেতরের পরিবেশ কতটা সন্দেহপ্রবণ এবং হিংস্র ছিল। সামান্যতম সন্দেহ হলেই জঙ্গিরা তৎক্ষণাৎ গুলি চালাত। এমন একটি ভয়ঙ্কর পরিবেশের ভেতর ডোভাল দিনের পর দিন অত্যন্ত ঠান্ডা মাথায় তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি আসলে মন্দিরের ভেতরে থাকা প্রতিটি বাংকার, আগ্নেয়াস্ত্রের অবস্থান, জঙ্গিদের সংখ্যা এবং তাদের ডিউটি রোস্টার নিজের মস্তিষ্কে নিখুঁতভাবে রেকর্ড করছিলেন। তিনি লক্ষ্য করছিলেন কোথায় স্নাইপারদের রাখা হয়েছে এবং কোথায় সাধারণ দর্শনার্থীদের আটকে রাখা হয়েছে। যেহেতু তার কাছে কোনো নোটপ্যাড বা ক্যামেরা ছিল না, তাই সম্পূর্ণ তথ্য তাকে মুখস্থ করতে হচ্ছিল। এটি ছিল এক অমানবিক মানসিক চাপ, কারণ সামান্য একটি তথ্য ভুল হলে বাইরে অপেক্ষায় থাকা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের পুরো অপারেশনটি ব্যর্থ হতে পারে এবং বহু প্রাণহানি ঘটতে পারে। ডোভালের সংগ্রহ করা এই সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই এনএসজি এবং পাঞ্জাব পুলিশ অপারেশন ব্ল্যাক থান্ডারের চূড়ান্ত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। তারা ঠিক করেছিল প্রথাগত আক্রমণের বদলে অ্যাট্রিশন ট্যাকটিক্স বা অবরুদ্ধ করে রাখার কৌশল ব্যবহার করবে। ডোভাল বুঝতে পেরেছিলেন জঙ্গিদের মনোবল ভাঙতে হলে তাদের খাবার এবং জলের সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্নাইপাররা সুনির্দিষ্ট পজিশন নিয়েছিল, যা জঙ্গিদের ফায়ারিং লাইনকে পুরোপুরি অকেজো করে দিয়েছিল। ফলে অপারেশন ব্লু স্টারের মতো কোনো বড় ধরনের রক্তপাত ছাড়াই মাত্র কয়েকদিনের মধ্যে জঙ্গিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অপারেশন ব্ল্যাক থান্ডারের এই ঐতিহাসিক সাফল্য প্রমাণ করেছিল যে সঠিক গোয়েন্দা তথ্য যে কোনো ভারী অস্ত্রের চেয়ে অনেক বেশি কার্যকরী। একজন বোবা ও বধির রিক্সা চালক হয়ে ডোভাল যা অর্জন করেছিলেন তা কোনো সম্পূর্ণ সজ্জিত ব্যাটালিয়নের পক্ষেও সম্ভব ছিল না। অপারেশনের পর ডোভালের নাম ভারতের গোয়েন্দা মহলে কিংবদন্তিতে পরিণত হয়, কিন্তু রাষ্ট্র তাকে প্রকাশ্যে কোনো স্বীকৃতি দিতে পারেনি, কারণ স্পাইদের দুনিয়ায় সাফল্য সব সময় থাকে পর্দার আড়ালে। একটি সফল মিশন শেষ হওয়ার অর্থ হল আরেকটি নতুন এবং আরও বেশি জটিল মিশনের প্রস্তুতি শুরু করা। পাঞ্জাবের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ৯০-এর দশকের শুরুতে ভারতের জাতীয় নিরাপত্তার সামনে নতুন এক অশনি সংকেত দেখা দেয়। এবার কেন্দ্রবিন্দু পাঞ্জাব নয়, বরং ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর উপত্যকা। সেখানে তখন পাকিস্তান মদতপুষ্ট সশস্ত্র জঙ্গিরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়েছে।
রাষ্ট্রের সার্বভৌমত্ব চরম সংকটে। এই জটিল পরিস্থিতিতে ভারত সরকার আবারও অজিত ডোভালকে নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে কাশ্মীরে পাঠায়। সেখানে তাকে এমন এক অকল্পনীয় মনস্তাত্ত্বিক খেলা খেলতে হবে যা কাশ্মীরের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। কিন্তু সেই বরফ ঢাকা উপত্যকায় পা রাখার সাথে সাথেই ডোভাল আবিষ্কার করলেন শত্রুরা এবার তার জন্য এক চরম মরণ ফাঁদ পেতে রেখেছে। অধ্যায় 5, কাশ্মীরের গেম চেঞ্জার। অনিয়মিত যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে একটি প্রতিষ্ঠিত সামরিক নীতি রয়েছে, বিষ দিয়ে বিষ ক্ষয় করা। যখন কোনো ভূখণ্ডে রাষ্ট্রের সেনাবাহিনী সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলে, তখন বাইরের বাহিনী দিয়ে বিদ্রোহ দমন করা যায় না। বিদ্রোহ দমনের জন্য প্রয়োজন হয় এমন এক শক্তিশালী অভ্যন্তরীণ শক্তির যারা ওই মাটির সন্তান এবং মনস্তাত্ত্বিক ও সামরিকভাবে শত্রুর সম্পূর্ণ সমকক্ষ। 1990-এর দশকের শুরুতে কাশ্মীর উপত্যকা ছিল ঠিক এমন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি যেখানে রাষ্ট্রের প্রথাগত সামরিক শক্তি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছিল। প্রখ্যাত সাংবাদিক ডেভিড ডেভাদাস তার দ্য জেনারেশন অফ রেজ ইন কাশ্মীর গ্রন্থে সে সময়ের ভয়াবহ চিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন। 1990 সালের জানুয়ারি মাসের পর থেকে কাশ্মীর উপত্যকায় ভারতীয় রাষ্ট্রের প্রশাসনিক এবং আইনি নিয়ন্ত্রণ কার্যত সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছিল। পাকিস্তান মদতপুষ্ট সশস্ত্র সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা JKLF এবং হিজবুল মুজাহিদিন পুরো এলাকার সামরিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নিয়ে নেয়। পুলিশ স্টেশনগুলো ছিল জনশূন্য এবং রাজনৈতিক নেতারা উপত্যকা ছেড়ে পালিয়েছিলেন। এই চরম অচলাবস্থা কাটানোর জন্য ইন্টেলিজেন্স ব্যুরো অজিত ডোভালকে শ্রীনগরে পাঠায়। তার দায়িত্ব ছিল এমন বিকল্প কৌশল তৈরি করা যা সরাসরি শক্তি প্রয়োগ ছাড়াই এই সশস্ত্র বিদ্রোহের শিকড় উপড়ে ফেলতে পারে। ডোভাল জানতেন কাশ্মীরের সমস্যা মিজোরাম বা পাঞ্জাবের মতো সরল নয়। এখানকার ভূরাজনীতি সরাসরি আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত। ডোভাল শ্রীনগরে পৌঁছে সরাসরি সামরিক অভিযানের প্রচলিত ও রক্তাক্ত পথের বদলে সম্পূর্ণ ভিন্ন এবং জটিল একটি মনস্তাত্ত্বিক ছক কষেন। তিনি অত্যন্ত গভীরভাবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অভ্যন্তরীণ আদর্শগত দ্বন্দ্ব এবং নেতাদের মনস্তাত্ত্বিক প্রোফাইল বিশ্লেষণ করতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI শুধুমাত্র নিজেদের ভূকৌশলগত স্বার্থে কাশ্মীরি যুবকদের ব্যবহার করছে। অনেক স্থানীয় বিদ্রোহী নেতা ততদিনে ISI এর বৈষম্যমূলক আচরণ এবং হিজবুল মুজাহিদিনের আধিপত্য নিয়ে হতাশায় ভুগছিলেন। ডোভাল এই তীব্র হতাশা এবং আদর্শগত সংঘাতকে তার প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেন। তিনি অত্যন্ত গোপনে জীবনের ঝুঁকি নিয়ে এই বিক্ষুব্ধ বিচ্ছিন্নতাবাদী নেতাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। ভারত রাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হয়েও তিনি তাদের সাথে এমন কৌশলগত আচরণ করেছিলেন যেন তিনি তাদের রাজনৈতিক ক্ষোভ গভীরভাবে বুঝতে পারছেন। ডোভালের এই অত্যন্ত সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশলের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক শিকার ছিলেন মোহাম্মদ ইউসুফ পার্রে, যিনি কুকাপারে নামে বেশি পরিচিত ছিলেন। কুকাপারে ছিলেন একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী থেকে পরিণত হওয়া দুর্ধর্ষ সশস্ত্র বিদ্রোহী। নিরাপত্তা বিশ্লেষক মনোজ যোশীর লেখা দ্য লস্ট রেভলিয়ন কাশ্মীর ইন দ্য 90s বইয়ে বিস্তারিত উল্লেখ করা আছে কিভাবে কুকাপারে ISI এর দিক নির্দেশনায় সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। ডোভাল অত্যন্ত সুচারুভাবে কুকাপারের এই ক্ষোভকে ভারত রাষ্ট্রের অনুকূলে কাজে লাগান। ডোভালের সরাসরি তত্ত্বাবধানে এবং রাজনৈতিক আশ্বাসে কুকাপারে তার অনুসারীদের নিয়ে মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু ডোভাল তাদের শুধু আত্মসমর্পণ করতে বলেননি, তিনি তাদের নিয়ে তৈরি করেন এক দুর্ধর্ষ কাউন্টার ইনসার্জেন্সি বা পাল্টা বিদ্রোহী গোষ্ঠী, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয় ইখওয়ানুল মুসলিমুন। এই সশস্ত্র ইখওয়ানের আকস্মিক জন্ম কাশ্মীরের জটিল ভূরাজনৈতিক এবং নিরাপত্তা সমীকরণকে রাতারাতি পুরোপুরি বদলে দেয়।
যারা একসময় ভারত রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তারাই এবার ভারতীয় সেনাবাহিনীর অঘোষিত ঢাল হিসেবে কাজ করতে শুরু করে। ইখওয়ানের সদস্যরা স্থানীয় দুর্গম ভূগোল, জঙ্গিদের গোপন আস্তানা এবং তাদের আক্রমণ পরিচালনার ধরন সম্পর্কে অত্যন্ত নিখুঁতভাবে জানত। ফলে ভারতীয় সেনাবাহিনী এমন সব সুনির্দিষ্ট ইন্টেলিজেন্স বা গোপন গোয়েন্দা তথ্য খুব সহজে পেতে শুরু করে যা আগে কল্পনাও করা যেত না। 1994 থেকে 1996 সালের মধ্যে ইখওয়ানের প্রত্যক্ষ সহায়তায় কাশ্মীরে জঙ্গিদের মূল লজিস্টিক নেটওয়ার্ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1996 সালে দীর্ঘ সময় পর কাশ্মীরে যে বিধানসভা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করা সম্ভব হয়েছিল তার পেছনে ইখওয়ানের এই কৌশল সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। অজিত ডোভালের প্রবর্তিত এই ইখওয়ান কৌশল সামরিক ইতিহাসে অকাট্যভাবে প্রমাণ করেছিল যে ভূরাজনৈতিক যুদ্ধে শত্রুর শক্তিকে শত্রুর বিরুদ্ধেই অত্যন্ত সফলভাবে ব্যবহার করা যায়। কাশ্মীরে যখন ডোভালের তৈরি করা এই নতুন কাউন্টার ইনসার্জেন্সি মডেল ধীরে ধীরে সফলতা পাচ্ছিল, তখন পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো চরম মরিয়া হয়ে ওঠে। তারা খুব ভালোভাবে বুঝতে পারে কাশ্মীরের মাটিতে বসে ভারত রাষ্ট্রকে আর সরাসরি সামরিকভাবে পরাস্ত করা কোনোভাবেই সম্ভব নয়। তাদের তখন প্রয়োজন ছিল সম্পূর্ণ নতুন এবং আন্তর্জাতিক মাত্রার একটি বিশাল আঘাত, যা ভারত সরকারকে সরাসরি হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। অজিত ডোভাল নিজেও খুব ভালোভাবে জানতেন এই দুর্ধর্ষ শত্রুরা এত সহজে কখনোই হাল ছাড়বে না, কিন্তু সেই আঘাত যে এত দ্রুত এবং এমন একটি অচিন্তনীয় জায়গা থেকে আসবে তা গোয়েন্দাদের ভাবনারও সম্পূর্ণ অতীত ছিল। 1999 সালের ডিসেম্বরের একেবারে শেষের দিক, শীতের ছুটি কাটানোর জন্য ভারতের বিভিন্ন প্রান্তের হাজার হাজার সাধারণ মানুষ আনন্দের সাথে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট IC-814 উড্ডয়নের জন্য মূল রানওয়েতে অত্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিমানের ভেতরের সাধারণ যাত্রীরা তখন সম্পূর্ণ নিশ্চিন্ত এবং মানসিকভাবে নিরাপদ বোধ করছেন। কিন্তু প্লেনটি আকাশে ওড়ার ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ করে ককপিটের ভারী দরজা প্রবল শব্দে ভেঙে ভেতরে প্রবেশ করল লাল মাস্ক পরা একজন অজানা, সশস্ত্র এবং ভয়ঙ্কর ব্যক্তি, যার এক হাতে ধরা একটি চকচকে তাজা গ্রেনেড। অধ্যায় 6, কান্দাহার হাইজ্যাক। হোস্টেস নেগোসিয়েশন বা জিম্মি উদ্ধারের আলোচনায় একটি চরম মনস্তাত্ত্বিক তত্ত্ব ব্যবহৃত হয়, যাকে স্টকহোম সিনড্রোম বলা হয়। কিন্তু যখন জিম্মিকারীরা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদের পেছনে আরেকটি রাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকে, তখন সমস্ত মনস্তাত্ত্বিক তত্ত্ব পুরোপুরি অকেজো হয়ে যায়। জিম্মি সংকট তখন শুধু আর কয়েকজন মানুষের বেঁচে থাকার প্রশ্ন থাকে না, সেটি একটি সার্বভৌম রাষ্ট্রের চরম অস্তিত্ব রক্ষার সরাসরি যুদ্ধে পরিণত হয়। ভারতের গুপ্তচর বৃত্তির ইতিহাসে এবং অজিত ডোভালের দীর্ঘ কর্মজীবনে ঠিক এমন একটি চরম অকল্পনীয় মুহূর্ত এসেছিল 1999 সালের 24 ডিসেম্বর। কাঠমান্ডু থেকে উড্ডয়নের পরপরই ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC-814 হাইজ্যাক করা হয়। হাইজ্যাকাররা বিমানটিকে অমৃতসর, লাহোর এবং দুবাই ঘুরিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। কান্দাহার তখন আন্তর্জাতিকভাবে প্রায় একঘরে এবং কঠোর তালেবান শাসনে নিয়ন্ত্রিত একটি অত্যন্ত দুর্গম এলাকা। ভারতের সাথে তখন তালেবান সরকারের কোনো আনুষ্ঠানিক বা কূটনৈতিক সম্পর্ক ছিল না। এই হাইজ্যাকের মূল লক্ষ্য ছিল ভারতের কারাগারে বন্দী থাকা সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতা মাসুদ আজহার সহ 3 জনকে মুক্ত করা। ফ্লাইট ক্যাপ্টেন দেবী শরণ তার ফ্লাইট ইন্টু ফিয়ার গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন কান্দাহারে নামার পর বিমানের ভেতরের পরিবেশ কতটা অমানবিক এবং ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চরম শীত, খাবার এবং পানীয় জলের তীব্র সংকট যাত্রীদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। এই চরম অচলাবস্থা ভাঙতে এবং সরাসরি দর কষাকষির জন্য
ভারত সরকার একটি বিশেষ দল কান্দাহারে পাঠায়। এই নেগোসিয়েশন দলের অন্যতম প্রধান সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন অজিত ডোভাল। ডোভাল খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে তারা শুধু 5 জন হাইজ্যাকারের সাথে আলোচনা করছেন না, তাদের মূল প্রতিপক্ষ ছিল পর্দার আড়ালে থাকা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সশস্ত্র তালেবান মিলিশিয়ারা। ভারতের তৎকালীন প্রধান এএস দুলত তার কাশ্মীর দ্য বাজপেয়ী ইয়ার্স বইয়ে খুব পরিষ্কারভাবে লিখেছেন, কান্দাহারের রানওয়েতে ভারতীয় প্রতিনিধি দলকে সম্পূর্ণ বৈরী এবং চরম অপমানজনক একটি পরিবেশের মুখোমুখি হতে হয়েছিল। তালেবান ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র দিয়ে ভারতীয় বিমানটিকে চারপাশ থেকে পুরোপুরি ঘিরে রেখেছিল। ডোভাল তার দীর্ঘ গোয়েন্দা জীবনের সমস্ত অভিজ্ঞতা এখানে সুনির্দিষ্টভাবে প্রয়োগ করেন। তিনি আবেগের বদলে সম্পূর্ণ যুক্তি নির্ভর এবং অত্যন্ত ধীর গতির আলোচনা শুরু করেন। হাইজ্যাকাররা প্রথমে ভারতের কাছে 36 জন বন্দীর মুক্তি এবং $200 মিলিয়ন মুক্তিপণ দাবি করেছিল। এটি ছিল ভারতের জন্য এক চরম অবমাননাকর প্রস্তাব। ডোভাল অত্যন্ত ঠান্ডা মাথায় তালেবান পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সাথে সরাসরি মনস্তাত্ত্বিক আলোচনা শুরু করেন। তিনি তালেবান নেতাদের যৌক্তিকভাবে বোঝাতে সক্ষম হন যে হাইজ্যাকারদের বিশাল ও অবাস্তব দাবি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং এত বড় আর্থিক লেনদেন আন্তর্জাতিকভাবে তালেবানদের আরও অনেক বেশি একঘরে ও বিচ্ছিন্ন করে দেবে। ডোভাল নিশ্চিতভাবে জানতেন যে সময় এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। যত বেশি সময় নেওয়া যাবে, হাইজ্যাকারদের স্নায়বিক চাপ তত প্রবলভাবে বাড়বে। দিনের পর দিন এই ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ সমানে চলতে থাকে। ডোভাল অত্যন্ত সুচারুভাবে হাইজ্যাকারদের বিশাল দাবিকে মাত্র 3 জন বন্দীর মুক্তিতে নামিয়ে আনতে সফলভাবে বাধ্য করেন। যদিও মাসুদ আজহারের মতো সশস্ত্র বন্দীদের মুক্তি দেওয়া ভারতের জন্য একটি চরম কৌশলগত পরাজয় হিসেবে পরিগণিত ছিল, কিন্তু 176 জন নিরীহ সাধারণ যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য ভারত রাষ্ট্রের সামনে তখন অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প পথ খোলা ছিল না। ডোভাল কান্দাহারের মাটি থেকে আইএসআই এর সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রযুক্তিগত এবং মানব ভিত্তিক প্রমাণগুলো অত্যন্ত নিখুঁতভাবে সংগ্রহ করেছিলেন, যা পরবর্তীতে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ভারতের অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে সরাসরি কাজ করেছিল। কান্দাহারের এই তিক্ত অভিজ্ঞতা ডোভালের মনস্তত্ত্বে একটি বিশাল কৌশলগত ও কাঠামোগত পরিবর্তন নিয়ে আসে। তিনি গভীরভাবে অনুধাবন করেন যে শুধুমাত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা ডিফেন্সিভ নীতি প্রয়োগ করে রাষ্ট্রকে কখনো দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখা সম্ভব নয়। রাষ্ট্রের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করতে হলে শত্রুকে তার নিজের মাটিতে গিয়ে সরাসরি আঘাত করতে হবে। কান্দাহারের সেই বরফ জমাট রানওয়েতে দাঁড়িয়ে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা নীতির এক সম্পূর্ণ নতুন, আধুনিক এবং আগ্রাসী রূপরেখা মনে মনে তৈরি করছিলেন। বন্দি বিনিময়ের পর ভারতীয় যাত্রীদের নিয়ে বিশেষ বিমান যখন কান্দাহারের মাটি ছেড়ে আকাশে উড়ল, ডোভাল তখন রানওয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন মাসুদ আজহারের মুক্তি ভারতের জন্য অদূর ভবিষ্যতে এক নতুন এবং ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করবে। এই হাইজ্যাক পর্ব আপাতত শেষ হলেও আসল ভূ রাজনৈতিক সংঘাতের মাত্র শুরু। আর ঠিক সেই মুহূর্তেই তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনা অপরিহার্য। কান্দাহার থেকে ফিরে আসার পর ডোভালের সেই চিন্তাধারাই পরবর্তীতে ভারতের সামরিক ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। কারণ মাসুদ আজহার পাকিস্তানে ফিরে গিয়ে যে ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক তৈরি করেছিল, তার মূল্য ভারতকে চোকাতে হয়েছিল অনেকগুলো রক্তাক্ত হামলার মাধ্যমে। সংসদ ভবনে হামলা থেকে শুরু করে মুম্বাই আক্রমণ সবকিছুই ছিল সেই কান্দাহার চুক্তিরই ভয়ঙ্কর ধারাবাহিকতা। এই অবিরাম রক্তপাতের চক্র ভাঙার জন্য ভারত রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে প্রয়োজন ছিল এমন এক লৌহ কঠিন সামরিক নীতির যা শত্রুর মনে সরাসরি ভয় ধরিয়ে দিতে পারে। আর সেই নতুন নীতির নকশা নিয়েই ভারতের গোয়েন্দা ইতিহাসে
জন্ম নিতে যাচ্ছিল সম্পূর্ণ নতুন এক কৌশলগত ডক্ট্রিন, যার বাস্তবায়ন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অধ্যায় 7, ডোভাল ডক্ট্রিন। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বে পারমাণবিক নিবৃত্তিকরণ বা নিউক্লিয়ার ডিটারেন্স নামে একটি অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক ধারণা রয়েছে। এই তত্ত্ব অনুযায়ী যখন দুটি বৈরী প্রতিবেশী রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র থাকে, তখন তাদের মধ্যে প্রথাগত বড় পরিসরের যুদ্ধ হওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। এই পারমাণবিক ছাতার নিচে বসেই একটি রাষ্ট্র খুব সহজে অন্য রাষ্ট্রের ভেতরে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চালাতে পারে। ঠিক এই কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়েই পাকিস্তান দশকের পর দশক ধরে ভারতের ভেতরে তাদের সশস্ত্র কৌশল প্রয়োগ করেছিল। 2014 সালে অজিত ডোভাল ভারতের 5ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই পুরনো সমীকরণটিকে পুরোপুরি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা নীতিতে এক সম্পূর্ণ নতুন সামরিক ও কৌশলগত দর্শনের প্রবর্তন করেন, যা আন্তর্জাতিক ভূরাজনৈতিক মহলে ডোভাল ডক্ট্রিন নামে পরিচিতি লাভ করে। প্রখ্যাত ভূরাজনৈতিক বিশ্লেষক এবং লেখক ভরত কর্ণাদ তার ওয়াই ইন্ডিয়া ইজ নট আ গ্রেট পাওয়ার গ্রন্থে ভারতের চিরাচরিত নরম ও রক্ষণাত্মক প্রতিরক্ষা নীতির যে সুনির্দিষ্ট সমালোচনা করেছেন। ডোভাল ডক্ট্রিন মূলত তারই একটি অত্যন্ত রূঢ় এবং বাস্তবমুখী উত্তর। ডোভাল ডক্ট্রিনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 3টি সুনির্দিষ্ট কাঠামোগুলোর ওপর। এগুলো হলো ডিফেন্সিভ বা রক্ষণাত্মক, ডিফেন্সিভ অফেন্স বা আক্রমণাত্মক রক্ষণশীলতা, এবং অফেন্সিভ বা সরাসরি আক্রমণ। ডোভাল স্পষ্টভাবে যুক্তি দেন, পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে সরাসরি অফেন্সিভ বা আক্রমণাত্মক যুদ্ধ জড়ানো কোনোভাবেই যৌক্তিক নয়। আবার শুধু দেশের সীমানার ভেতরে বসে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক নীতি অবলম্বন করাও রাষ্ট্রের জন্য আত্মঘাতী, কারণ এর ফলে রাষ্ট্রকে বারবার শত্রুর আঘাত সহ্য করতে হয়। তাই ভারতের প্রয়োজন মধ্যবর্তী একটি পথ, যাকে তিনি ডিফেন্সিভ অফেন্স হিসেবে সংজ্ঞায়িত করেন। এই নীতির মূল কৌশল হল শত্রু যে জায়গা থেকে রাষ্ট্রের উপর আঘাত হানার পরিকল্পনা করেছে, সেই উৎপত্তি স্থলে গিয়ে সরাসরি প্রতিরোধ করে তোলা। সোজা কথায় শত্রুর নিজের মাটিতেই যুদ্ধটিকে নিয়ে যাওয়া। মার্কিন সামরিক তাত্ত্বিক জন মেয়ারশেইমার তার দ্য ট্র্যাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স বইয়ে যে অফেন্সিভ রিয়েলিজম বা আক্রমণাত্মক বাস্তববাদের কথা বলেছেন, ডোভাল ডক্ট্রিনের সাথে তার গভীর তাত্ত্বিক মিল পাওয়া যায়। এই নীতি অনুযায়ী রাষ্ট্র আর শত্রুর আঘাতের জন্য অপেক্ষা করবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্র সরাসরি শত্রুর দুর্বলতম স্থানে প্রিএমটিভ বা আগাম আঘাত হানবে। ডোভাল অত্যন্ত যৌক্তিকভাবে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে মূলত 3টি সুনির্দিষ্ট স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই স্তম্ভগুলো হলো তাদের প্রথাগত সেনাবাহিনী, পারমাণবিক অস্ত্রের মজুদ এবং তাদের দ্বারা পরিচালিত নন স্টেট অ্যাক্টর বা সশস্ত্র গোষ্ঠীসমূহ। ডোভালের কৌশল ছিল প্রথাগত সামরিক যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের চরম সীমায় না গিয়ে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিয়ন্ত্রিত সামরিক অভিযানের মাধ্যমে এই 3য় স্তম্ভটিতে সরাসরি আঘাত করা। ডোভাল ডক্ট্রিনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক হল শত্রুর মনে স্থায়ী ভীতি তৈরি করা। আগে ভারতের নীতি ছিল শত্রুর আঘাত সহ্য করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক নালিশ জানানো। ডোভাল এই পুরনো প্রথা বাতিল করে প্রপোর্শনাল রেসপন্স বা আনুপাতিক প্রতিশোধের নীতি গ্রহণ করেন। অর্থাৎ ভারত যদি একটি আঘাত পায়, তবে শত্রু এমন একটি প্রতি আঘাত পাবে যা তার ধারণার সম্পূর্ণ বাইরে থাকবে। এটি শুধু সামরিক কৌশল ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। এই তত্ত্বের মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে ভৌগোলিক সীমানা আর কোনো সন্ত্রাসবাদীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে না। রাষ্ট্র প্রয়োজনে আন্তর্জাতিক সীমান্তের আইন লঙ্ঘন করেই তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি পদক্ষেপ গ্রহণ করবে। 2014 সালের পর থেকে এই ডিফেন্সিভ অফেন্স নীতির ভিত্তিতেই ভারতের সমগ্র জাতীয় নিরাপত্তা পরিকাঠামোকে নতুন করে সাজানো শুরু হয়।
ইন্টেলিজেন্স ব্যুরো এবং এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আগ্রাসী তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। একই সাথে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ নতুন এবং আধুনিক পদ্ধতিতে যে কোনো আকস্মিক কভার্ট অপারেশনের জন্য প্রস্তুত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে। কিন্তু তাত্ত্বিক আলোচনা এবং সামরিক নীতি নির্ধারণের চেয়ে সেই নীতির বাস্তব প্রয়োগ সবসময় বহুগুণ বেশি কঠিন এবং বিপজ্জনক হয়। কারণ তত্ত্বে কোনো মানুষের রক্ত ঝরে না, কিন্তু বাস্তবে একটি ছোট ভুল সিদ্ধান্তের কারণে বিশাল যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অজিত ডোভাল অত্যন্ত সতর্কতার সাথে তার এই নতুন ডক্ট্রিন বাস্তবায়নের জন্য নিখুঁত সুযোগের অপেক্ষা করছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন তার এই আগ্রাসী কৌশলটি একদিন না একদিন বাস্তব যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হবেই। আর সেই চরম পরীক্ষার দিনটি খুব দ্রুত এবং অত্যন্ত মর্মান্তিকভাবে ভারতের দরজায় এসে কড়া নাড়ে। 2016 সালের সেপ্টেম্বর মাস, জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ব্রিগেড সদর দপ্তরে ভোর রাতে হঠাৎ করেই একদল ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত সশস্ত্র জঙ্গি অতর্কিতে এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে আক্রমণ চালিয়ে বসে। এই ভয়াবহ আক্রমণে ঘুমন্ত অবস্থায় 18 জন ভারতীয় সেনা সদস্য অত্যন্ত নির্মমভাবে প্রাণ হারান। পুরো ভারত জুড়ে তখন তীব্র শোক এবং চরম ক্ষোভের আগুন জ্বলছে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্ব সবার চোখ তখন স্থির হয়ে আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দিকে। এটিই ছিল সেই চরম মুহূর্ত। ডোভাল ডক্ট্রিনের তাত্ত্বিক আবরণ সরিয়ে এবার সরাসরি সামরিক অ্যাকশনে যাওয়ার সময় হয়ে এসেছে অবশেষে, যা কাঁপিয়ে দেবে সবকিছু। অধ্যায় 8, সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্যে। সামরিক বিজ্ঞান এবং পারমাণবিক নিবৃত্তিকরণ তত্ত্বে এসকালেশন ম্যাট্রিক্স বা উত্তেজনার মাত্রা বৃদ্ধির একটি সুনির্দিষ্ট সীমা থাকে। যখন দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তখন সীমান্ত অতিক্রম করার অর্থ হল সরাসরি সর্বনাশা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নেওয়া। এই মনস্তাত্ত্বিক ভয়ের সুযোগ নিয়েই পাকিস্তান দীর্ঘদিন ধরে লাইন অফ কন্ট্রোল বা এলওসি পেরিয়ে ভারতের ভেতরে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ চালিয়ে আসছিল। 2016 সালের 18 সেপ্টেম্বর ভোরে জম্মু ও কাশ্মীরের উরিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর প্রশাসনিক ঘাঁটিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, সেটি ছিল এই পুরনো ছায়াযুদ্ধের একটি চরম এবং রক্তক্ষয়ী রূপ। কিন্তু এবার ভারতের প্রতিক্রিয়া অতীতের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রতিরক্ষা বিশ্লেষক নিতিন এ গুথলে তার বিখ্যাত সিকিউরিং ইন্ডিয়া দ্য মোদি ওয়ে বইয়ে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন, উরি হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রথাগত কূটনৈতিক প্রতিবাদের পথটি চিরতরে বাতিল করে দেন। তিনি সরাসরি ডোভাল ডক্ট্রিনের তৃতীয় স্তর অর্থাৎ ডিফেন্সিভ অফেন্স নীতির চূড়ান্ত এবং সরাসরি সামরিক প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ডোভালের এই কৌশলের মূল লক্ষ্য ছিল লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা জঙ্গি লঞ্চ প্যাডগুলো সম্পূর্ণ ধ্বংস করা এবং শত্রুকে একটি সুস্পষ্ট মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া যে পারমাণবিক ছাতা আর তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নয়। টানা 10 দিনের নিচ্ছিদ্র গোয়েন্দা নজরদারি এবং নিখুঁত উপগ্রহ চিত্র বিশ্লেষণের পর 28 সেপ্টেম্বর গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের প্যারা কমান্ডোরা অত্যন্ত গোপনে সীমান্ত অতিক্রম করে। সামরিক ইতিহাসে এটি সার্জিক্যাল স্ট্রাইক নামে পরিচিত। কমান্ডোরা অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং কোনো নিজস্ব প্রাণহানি ছাড়াই সফলভাবে ফিরে আসে। এই অপারেশনটি ছিল সামরিক নিখুঁততার একটি অত্যন্ত দৃষ্টান্ত। তবে এর ভূ রাজনৈতিক তাৎপর্য ছিল আরও অনেক বেশি গভীর। এই অপারেশনের মাধ্যমে ভারত প্রথমবারের মতো প্রমাণ করে যে তারা সন্ত্রাসবাদের উৎসস্থলে গিয়ে সরাসরি আঘাত করতে সম্পূর্ণ প্রস্তুত। সার্জিক্যাল স্ট্রাইক সাময়িকভাবে শত্রুর মনে গভীর ভীতি তৈরি করতে সক্ষম হলেও দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। উরি হামলার মাত্র 2.5 বছর পর ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামোর সামনে আসে
আরেকটি অপ্রত্যাশিত এবং চরম আঘাত। 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় পুলওয়ামাতে সিআরপিএফের একটি কনভয়ে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এই চরম রক্তক্ষয়ী হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য মর্মান্তিকভাবে নিহত হন। হামলার দায় সরাসরি স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদ। এই ঘটনাটি সমগ্র ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘদিনের সামরিক সমীকরণকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বদলে দেয়। অজিত ডোভাল এবার বুঝতে পারেন যে শুধুমাত্র লাইন অফ কন্ট্রোলের কাছে সার্জিক্যাল স্ট্রাইক করা আর যথেষ্ট নয়। এবার সরাসরি সামরিক আঘাত করতে হবে শত্রুর একেবারে গভীরে, তাদের সুরক্ষিত নিরাপদ ভূখণ্ডের ঠিক ভেতরে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রেন্ট কর্পোরেশন তাদের দক্ষিণ এশিয়ার সংকট বিশ্লেষণ বিষয়ক গবেষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছে, পুলওয়ামার পর ভারতের সামরিক সিদ্ধান্তগুলো ছিল চরম ঝুঁকিপূর্ণ কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত। ডোভাল এবার সেনাবাহিনীর বদলে ভারতীয় বিমান বাহিনীকে সরাসরি ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 26 ফেব্রুয়ারি গভীর রাতে ভারতের মিরাজ 2000 ফাইটার জেটগুলো অত্যন্ত দ্রুত গতিতে আকাশপথে সীমান্ত অতিক্রম করে। তাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে অবস্থিত জয়শ-ই মোহাম্মদের সবচেয়ে বড় প্রশিক্ষণ শিবির। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় বালাকোট এয়ার স্ট্রাইক ছিল 1971 সালের গৌরবময় মুক্তিযুদ্ধের পর প্রথম কোনো ঘটনা যেখানে একটি ভারতীয় ফাইটার জেট সরাসরি পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অত্যন্ত সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে বোমা বর্ষণ করেছিল। আধুনিক প্রযুক্তির রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে ভারতীয় যুদ্ধবিমানগুলো নির্দিষ্ট এবং পূর্ব নির্ধারিত টার্গেটে অত্যন্ত শক্তিশালী ইসরায়েলি স্পাইস 2000 প্রিসিশন গাইডেড বোমা নির্ভুলভাবে নিক্ষেপ করে। অত্যন্ত নিখুঁত এবং মাত্র 12 মিনিটের এই অতি দ্রুত অপারেশনটি শত্রুর দীর্ঘদিনের সমস্ত সামরিক হিসাব নিকাশকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেয়। নয়াদিল্লির সুরক্ষিত গোপন ওয়ার রুমে বসে পুরো অপারেশনটি অত্যন্ত সতর্কতার সাথে তদারকি করছিলেন স্বয়ং অজিত ডোভাল। যখন ফাইটার জেটগুলো সফলভাবে ভারতীয় আকাশ সীমায় ফিরে আসে তখন ওয়ার রুমের ভেতরে থাকা রাডারের বিপ শব্দগুলো যেন ভারতের নতুন আগ্রাসী সামরিক নীতিরই বিজয় ঘোষণা করছিল। এই এয়ার স্ট্রাইক প্রমাণ করেছিল যে ভারত তার জাতীয় নিরাপত্তা রক্ষার্থে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতেও আর পিছপা হবে না। শত্রুর মাটিতে সরাসরি এই আগ্রাসী আঘাত শুধু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেই সুরক্ষিত করেনি, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে একটি বিশাল এবং সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল। কিন্তু এই উত্তেজনার ঢেউ শুধু ভারত এবং পাকিস্তানের সীমানাতেই আটকে ছিল না। এই নতুন ভূরাজনৈতিক সমীকরণের একটি নীরব প্রভাব পড়তে শুরু করেছিল ভারতের পূর্ব সীমান্তে থাকা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের উপর। আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষায় ডোভাল এবার এমন এক অভূতপূর্ব কূটনৈতিক চালে সম্পূর্ণ মনোযোগ দিলেন যা সাউথ ব্লকের দীর্ঘদিনের চিন্তাধারাকে চিরতরে বদলে দেবে। 1971 সালের মুক্তিযুদ্ধের অটুট চেতনা এবং ঐতিহাসিক মেলবন্ধনের উপর ভিত্তি করে তিনি পূর্ব সীমান্তের এই চরম গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্রের সাথে এক নতুন ভূরাজনৈতিক কৌশল গ্রহণ করেন। কিন্তু এই নতুন কৌশলটি আসলে কি ছিল? ঠিক কোন গোপন সমীকরণের ভিত্তিতে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার মানচিত্র সম্পূর্ণ নতুন করে আঁকতে যাচ্ছিলেন? এ সম্পর্কে জানবো আমরা পরবর্তী অধ্যায়। অধ্যায় 9, ভূরাজনীতি ও বাংলাদেশ সংযোগ। আন্তর্জাতিক সম্পর্কের ভূরাজনৈতিক তত্ত্বে ফ্রন্টিয়ার ট্রমা বা সীমান্ত আতঙ্ক বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা রয়েছে। এই তত্ত্ব অনুযায়ী একটি রাষ্ট্র তার পশ্চিম সীমান্তে যতই দুর্ভেদ্য সামরিক প্রতিরোধ গড়ে তুলুক না কেন, তার পূর্ব সীমান্ত যদি রাজনৈতিকভাবে অরক্ষিত বা অস্থিতিশীল থাকে তবে সামগ্রিক জাতীয় নিরাপত্তা ব্যবস্থা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে বাধ্য। ভারতের গোয়েন্দা এবং নিরাপত্তা কাঠামোর শীর্ষ কর্মকর্তা হিসেবে অজিত ডোভাল এই তাত্ত্বিক দুর্বলতাটি অত্যন্ত গভীরভাবে
অনুধাবন করেছিলেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন, সার্বভৌম এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক অভ্যুদয় সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রকে চিরতরে এবং সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA এর ডিক্লাসিফাইড বা সম্প্রতি উন্মুক্ত করা বিভিন্ন অতি গোপনীয় নথিপত্র নিবিড়ভাবে বিশ্লেষণ করলে স্পষ্টভাবে দেখা যায়, বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের পর পাকিস্তান তাদের সামরিক কৌশল সম্পূর্ণভাবে পরিবর্তন করে ভারতের পূর্ব সীমান্তে ক্রমাগত অস্থিরতা তৈরির একটি অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং গোপন প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিল। অজিত ডোভাল খুব ভালোভাবে জানতেন, দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা বলয় নিচ্ছিদ্রভাবে রক্ষা করতে হলে শুধুমাত্র পাকিস্তানের দিকে এককভাবে নজর রাখলেই চলবে না। ভারতের পূর্ব সীমান্ত, বিশেষ করে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের সাথে কৌশলগত, রাজনৈতিক এবং কাঠামোগত সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে সুদৃঢ় করা অপরিহার্য। প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক সি রাজামোহন তার অত্যন্ত সুপরিচিত ক্রুসিং দ্য রুবিকন, দ্য শেপিং অফ ইন্ডিয়াজ নিউ ফরেন পলিসি বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারতের জাতীয় নিরাপত্তার সম্পর্ক ঠিক তখনই সবচেয়ে বেশি স্থিতিশীল এবং কার্যকর হয় যখন তা পারস্পরিক গভীর শ্রদ্ধা এবং অভিন্ন ঐতিহাসিক চেতনার একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। ডোভালের ভূরাজনৈতিক এবং কৌশলগত দর্শনের একেবারে মূল ভিত্তি ছিল ঠিক এই ঐতিহাসিক বাস্তবতাকে সুস্পষ্ট স্বীকৃতি দেওয়া। তিনি অত্যন্ত যৌক্তিকভাবে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের মূল চেতনা, অর্থাৎ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ভারত এবং বাংলাদেশ উভয়ের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় এবং কার্যকর রক্ষা কবচ। একবিংশ শতাব্দীর শুরুর দিকে যখন সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে ট্রান্সন্যাশনাল টেরোরিজম বা আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চরম এবং ভয়ঙ্কর আকার ধারণ করতে শুরু করে, তখন ডোভাল পূর্ব সীমান্তে ইন্টেলিজেন্স শেয়ারিং বা রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আদান প্রদানের একটি সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক কাঠামো সুনির্দিষ্টভাবে তৈরি করেন। 90-এর দশক এবং 2000-এর দশকের একেবারে শুরুর দিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং আন্তদেশীয় চরমপন্থী জঙ্গি সংগঠনগুলো অত্যন্ত সুকৌশলে দুই দেশের উন্মত্ত সীমান্তকে ব্যবহার করে নিজেদের অন্ধকার নেটওয়ার্ক শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা করছিল। ডোভাল খুব দ্রুত বুঝতে পেরেছিলেন, এই সমগ্র ভূখণ্ড থেকে এই ভয়ঙ্কর অপশক্তিকে চিরতরে নির্মূল করতে হলে 1971-এর মিত্রতার সেই ঐতিহাসিক এবং রক্তে লেখা পরীক্ষিত বন্ধনকে পুনরায় অত্যন্ত শক্তিশালীভাবে পুনরুজ্জীবিত করা চূড়ান্তভাবে প্রয়োজন। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল বা SATP'র বিভিন্ন বিস্তারিত গবেষণাপত্রে অত্যন্ত স্পষ্টভাবে এবং প্রামাণ্য তথ্য সহকারে দেখানো হয়েছে কিভাবে ভারত ও বাংলাদেশের ইন্টেলিজেন্স বা শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সরাসরি এবং নিরবিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক সমন্বয় দুই দেশের জাতীয় নিরাপত্তার জন্যই ব্যাপকভাবে লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছিল। বাংলাদেশ সরকার অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার দ্ব্যর্থহীন নীতির মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা করে যে তাদের স্বাধীন মাটি ব্যবহার করে কোনো দেশি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী প্রতিবেশী কোনো রাষ্ট্রের ন্যূনতম কোনো সামরিক বা রাজনৈতিক ক্ষতি সাধন করতে কখনোই পারবে না। ডোভালের প্রবর্তিত ডিফেন্সিভ অফেন্স নীতির একটি অত্যন্ত নীরব কিন্তু ভয়ঙ্কর রকমের কার্যকর রূপ ছিল পূর্ব সীমান্তের এই বিশাল যৌথ দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা। তিনি প্রথাগত এবং ধীরগতির সামরিক কূটনীতির আনুষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে সরাসরি অপারেশনাল বা মাঠ পর্যায়ে অত্যন্ত দ্রুত যোগাযোগের একটি নিচ্ছিদ্র মাধ্যম সফলভাবে স্থাপন করেন। যখনই অত্যন্ত সুনির্দিষ্ট কোনো গোপন গোয়েন্দা তথ্য বা থ্রেট ইন্টেলিজেন্স পাওয়া যেত, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং এলিট কাউন্টার টেরোরিজম ইউনিটগুলো অত্যন্ত দ্রুত, নির্ভুল এবং নিখুঁত সামরিক সমন্বয়ের মাধ্যমে যে কোনো সম্ভাব্য সন্ত্রাসী নাশকতা একেবারে অঙ্কুরেই সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিত। এই অভূতপূর্ব যৌথ কাঠামোর ফলে দক্ষিণ এশিয়ার পূর্ব ফ্রন্টে এমন একটি অত্যন্ত শক্ত এবং নিচ্ছিদ্র দুর্ভেদ্য নিরাপত্তা বলয় অত্যন্ত সফলভাবে তৈরি হয়, যা ভেদ করা যে কোনো বহিরাগত বৈরী শক্তির জন্য
কার্যত সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। স্বাধীন বাংলাদেশ এবং ভারতের এই অত্যন্ত সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্ব আধুনিক সামরিক ইতিহাসকে পুনরায় স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছিল যে অভিন্ন গৌরবময় ইতিহাস এবং পারস্পরিক যৌক্তিক ভূরাজনৈতিক স্বার্থ কিভাবে দুটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রকে এক অবিচ্ছেদ্য এবং অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা বলয়ে অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ করতে পারে। কিন্তু বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনীতি মূলত একটি অত্যন্ত জটিল এবং চলমান দাবা খেলা, যেখানে কোনো একটি নির্দিষ্ট নিখুঁত চালই চূড়ান্ত বা একেবারে শেষ চাল নয়। অজিত ডোভাল যখন পূর্ব সীমান্তের এই বিশাল সুরক্ষা প্রাচীরকে সম্পূর্ণ নিচ্ছিদ্র মনে করে তার দীর্ঘ কর্মজীবনের চূড়ান্ত সফলতার দিকে তাকাচ্ছিলেন, ঠিক তখনই গোয়েন্দা জগতের সবচেয়ে অন্ধকার ভেতরের মহল থেকে এমন কিছু অত্যন্ত রূঢ় এবং নির্মম প্রশ্ন ধীরে ধীরে অত্যন্ত জোরালোভাবে উঠতে শুরু করে, যা তার এই বিশাল লিগেসি বা ঐতিহাসিক উত্তরাধিকারকে এক অত্যন্ত বিশাল অপ্রত্যাশিত কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে দেয়। কারণ রাষ্ট্রের গোয়েন্দা কাঠামোর প্রতিটি অপারেশনের পেছনেই লুকিয়ে থাকে এমন অনেক নাম না জানা মানুষের চরম আত্মত্যাগ, যাদের নাম রাষ্ট্রের কোনো আর্কাইভে থাকে না। অধ্যায় 10, ভারতের জেমস বন্ড। গুপ্তচর বৃত্তির পৃথিবীতে একটি অত্যন্ত নিষ্ঠুর এবং চরম মনস্তাত্ত্বিক সত্য প্রচলিত আছে। একজন সাধারণ সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান, তখন রাষ্ট্র তাকে বীরের সম্মানে ভূষিত করে, তার কফিনে জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়। কিন্তু একজন আন্ডার কভার স্পাই বা গুপ্তচর যখন শত্রুর মাটিতে ধরা পড়েন বা নিহত হন, তখন তার নিজের রাষ্ট্রই সবার আগে তাকে আনুষ্ঠানিকভাবে চিনতে সম্পূর্ণ অস্বীকার করে। প্রখ্যাত ব্রিটিশ গোয়েন্দা বিশ্লেষক এবং লেখক ক্রিস্টোফার অ্যান্ড্রু তার বিখ্যাত ডিফেন্ড দ্য রিয়েলম গ্রন্থে অত্যন্ত স্পষ্টভাবে লিখেছেন যে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা কাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এর সবচেয়ে সফল অপারেশনগুলো চিরকাল সাধারণ মানুষের চোখের আড়ালে অত্যন্ত গোপনীয় সরকারি ফাইলে বন্দী থেকে যায়। রাষ্ট্রবিজ্ঞানের এই চরম রূঢ় বাস্তবতার আলোকেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দীর্ঘ কর্মজীবনের সামগ্রিক মূল্যায়ন করা প্রয়োজন। গণমাধ্যম তাকে ভারতের জেমস বন্ড হিসেবে আখ্যায়িত করে, কিন্তু বন্ড হল ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট কাল্পনিক চরিত্র, যার সাথে বাস্তব ভূরাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি হল একটি অত্যন্ত নির্মম স্নায়ুযুদ্ধের নির্মোহ ঐতিহাসিক দলিল। ভারতের সাবেক র প্রধান এএস দুলত এবং পাকিস্তানের সাবেক আইএসআই প্রধান আসাদ দুররানির যৌথভাবে লেখা দ্য স্পাই ক্রনিকলস বইয়ে ডোভালের কাজের ধরন সম্পর্কে একটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে ডোভাল কেন ভারতের অন্যান্য প্রথাগত আমলা বা ইন্টেলিজেন্স অফিসারদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তার সবচেয়ে বড় কৌশলগত সাফল্য হল হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব কেন্দ্রিক গোয়েন্দা তথ্য সংগ্রহের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রক্রিয়ার একটি নিখুঁত সেতুবন্ধন তৈরি করা। সাধারণত যারা ফিল্ড অপারেটিভ বা মাঠ পর্যায়ের গুপ্তচর হিসেবে কাজ করেন, তারা রাষ্ট্রের চূড়ান্ত কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসার সুযোগ পান না। অন্যদিকে যারা নীতি নির্ধারক, তারা কখনোই শত্রুর ডেরায় জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন না। ডোভাল ছিলেন ভারতের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসের সেই বিরলতম ব্যতিক্রম, যিনি এই দুটি সম্পূর্ণ বিপরীত মেরুকে সফলভাবে এক বিন্দুতে মেলাতে খুব নিখুঁতভাবে এবং অত্যন্ত সুচারুভাবে সম্পূর্ণ সক্ষম হয়েছিলেন নিজের দীর্ঘ কর্মজীবনের বিশাল অভিজ্ঞতার চূড়ান্ত এবং সর্বোচ্চ প্রয়োগে। কিন্তু একজন প্রকৃত এবং নির্মোহ ঐতিহাসিক বিশ্লেষক কখনোই কোনো রাষ্ট্রীয় ব্যক্তিত্বকে অন্ধভাবে মহিমান্বিত করেন না। ডোভালের প্রবর্তিত ডিফেন্সিভ অফেন্স নীতি ভারতের জাতীয় নিরাপত্তায় একটি আগ্রাসী মাত্রা যোগ করলেও এটি কোনোভাবেই সম্পূর্ণ নিচ্ছিদ্র বা ত্রুটিমুক্ত ছিল না। সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস বা IDSA এর বিভিন্ন গবেষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, উরি হামলা বা পুলওয়ামার মতো অত্যন্ত ভয়ঙ্কর ইন্টেলিজেন্স ফেইলিয়ার বা গোয়েন্দা ব্যর্থতাগুলো তার দায়িত্ব পালনের সময়কালেই সরাসরি সংঘটিত হয়েছিল।
2016 সালের জানুয়ারি মাসে পাঠানকোট বিমান ঘাঁটিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল তা সরাসরি প্রমাণ করেছিল যে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোতে এখনও বিশাল ফাটল বিদ্যমান। ডোভালের নীতি শত্রুর মাটিতে আগাম আঘাত হানার কথা বললেও বারবার নিজেদের মাটিতে এমন ভয়াবহ সশস্ত্র অনুপ্রবেশ তার সেই অবৈধ নিরাপত্তা তত্ত্বের কার্যকারিতাকে সরাসরি এবং অত্যন্ত যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে আন্তর্জাতিক সামরিক মহলে, যা ভারতের জন্য একটি বিশাল কৌশলগত আঘাত এবং কাঠামোগত দুর্বলতা হিসেবে স্পষ্টভাবে পরিগণিত হয় সমসাময়িক সামরিক ইতিহাস এবং কঠিন ভূরাজনৈতিক বিশ্লেষণে। তারপরেও ডোভালকে ভারতের ইতিহাসের অন্যতম সফল ইন্টেলিজেন্স অফিসার বলার পেছনে একটি অকাট্য যৌক্তিক কারণ রয়েছে। তিনি ভারতের চিরাচরিত নরম ও রক্ষণাত্মক প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলে এমন একটি কাঠামোগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন যা শত্রুকে প্রথমবারের মতো মনস্তাত্ত্বিক প্রতিরক্ষায় যেতে বাধ্য করেছিল। মিজোরামের গভীর জঙ্গল থেকে শুরু করে লাহোরের অন্ধকার অলিগলি, স্বর্ণ মন্দিরের রক্তস্নাত প্রাঙ্গণ থেকে কান্দাহারের বরফ জমাট রানওয়ে, তার প্রতিটি পদক্ষেপ ছিল রাষ্ট্রবিজ্ঞানের চরম বাস্তববাদী নীতির এক একটি জীবন্ত এবং শ্বাসরুদ্ধকর নিখুঁত প্রয়োগ। তিনি প্রমাণ করেছিলেন যে আধুনিক যুগের যুদ্ধ শুধু ফাইটার জেট বা পারমাণবিক সাবমেরিন দিয়ে জেতা যায় না। আসল যুদ্ধটি পরিচালিত হয় মানুষের মস্তিষ্কের একেবারে ভেতরে, যেখানে সঠিক তথ্যই হল সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী নীরব অস্ত্র। তিনি শুধু তথ্য সংগ্রহ করেননি, তিনি তথ্যের সঠিক বিশ্লেষণ এবং প্রয়োগের মাধ্যমে শত্রুর নিজস্ব মাটিতে বসে তাদের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করেছেন অত্যন্ত সফলভাবে। এই অসামান্য ক্ষমতাই তাকে অন্যান্য সমসাময়িক গোয়েন্দা কর্মকর্তাদের তুলনায় অনেক বেশি উচ্চতায় স্থাপন করেছে রাষ্ট্রের অত্যন্ত জটিল এবং গোপন বৃত্তে। তার পুরো কর্মজীবন বিশ্লেষণ করলে দেখা যায় রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তিনি কখনোই কোনো প্রথাগত নিয়মের তোয়াক্কা করেননি। তিনি শুধু একটি জিনিসই বিশ্বাস করতেন, আর তা হল রাষ্ট্রের অস্তিত্ব যেভাবেই হোক টিকিয়ে রাখা। কিন্তু গোয়েন্দাদের এই রক্তক্ষয়ী খেলার কোনো নির্দিষ্ট সমাপ্তি বা শেষ অধ্যায় কখনোই থাকে না। যখন মনে হয় একটি বিশাল শত্রুকে চিরতরে ধ্বংস করে ফেলা হয়েছে, ঠিক তখনই ছাইয়ের নিচ থেকে জন্ম নেয় সম্পূর্ণ নতুন এবং আরও বেশি ভয়ঙ্কর কোনো অজানা প্রতিপক্ষ। তাহলে শ্রোতা বন্ধুরা, আজ আমরা পার করলাম ভারতের গোয়েন্দা ইতিহাসের এক শ্বাসরুদ্ধকর এবং চরম গোপনীয় অধ্যায়। মিজোরামের গভীর জঙ্গলে মনস্তাত্ত্বিক অনুপ্রবেশ থেকে শুরু করে লাহোরের রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে আন্ডার কভার মিশন, কান্দাহারের রানওয়েতে চরম স্নায়ুযুদ্ধ এবং সবশেষে ডোভাল ডক্ট্রিনের মাধ্যমে সার্জিক্যাল স্ট্রাইকের আগ্রাসী সামরিক নীতি। অজিত ডোভালের জীবন যেন আক্ষরিক অর্থেই এক বাস্তব স্পাই থ্রিলার। একজন ছায়া মানব থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় তিনি শুধু শত্রুর তথ্য সংগ্রহই করেননি, বরং নিজের মেধা ও প্রজ্ঞায় বদলে দিয়েছেন পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ। আজকের পর্ব শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনাদের কি মনে হয় ডোভালের এই ডিফেন্সিভ অফেন্স বা আক্রমণাত্মক রক্ষণশীল নীতিই কি এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনের চূড়ান্ত সমাধান, নাকি এটি ভবিষ্যতে আরও বড় এবং ভয়ঙ্কর কোনো সামরিক উত্তেজনার ঝুঁকি তৈরি করছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের যৌক্তিক মতামত আমাদের জানান। ইতিহাসের এমন আরও অজানা, রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর রাজনৈতিক বিশ্লেষণ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের বই কথা কয় চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।